এর আগেও বহুবার আমি ভিডিওতে আলোচনা করেছি, প্রমাণ সহ আজকেও দেখা যাচ্ছে যে মা পর্যন্ত তার মেয়েকে সাপোর্ট করছে না। আপনার জীবন মূল্য আপনাকেই দিতে হবে। এটা একটা সামাজিক পরিহাস বলতে পারেন যে কোইন্সিডেন্টলি সে হচ্ছে তার মেসোমশাই, পিসোমশাই, কাকামশাই, জ্যাঠামশাই, কিছু না কিছু একটা হয়েছে, তো হয়েছে, সে তো অমানুষ, সে তো জানোয়ার। সমাজ তাকে আপনার পিসোমশাই, জ্যাঠামশাই, মেসামশাইয়ের আখ্যা দিয়ে দিতে পারে, আপনি অ্যাকসেপ্ট করবেন না, মিটে গেল। সমাজ চাপিয়ে দিয়েছে বলে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, কোথায় লেখা রয়েছে এটা? হতে পারে সে বাইরের দিক থেকে দেখতে মানুষের মতো, ভিতর থেকে তো জানোয়ার। আপনার এই যে বলছেন ডিপ্রেশন, আপনার ট্রমা কাজ করছে, এটা রাতারাতি ঠিক হয়ে যাবে। আপনার হয়ে গেল, আপনার ডিপ্রেশন গায়েব রাতারাতি। এবার সে ডিপ্রেসড হবে। আচ্ছা, আমি বুঝতে পারি না যে এরা পিতৃস্নেহ তখনই কেন দেখায় যখন কেউ থাকে না আশেপাশে। হ্যাঁ, নিরিবিলি পরিবেশে একা পেয়ে কি পিতৃস্নেহ দেখাতে হয় মেয়েদেরকে? এই সমস্ত জানোয়ারগুলোকে এই এক্সাম্পলগুলো দিতে শিখুন, তাদের চোখে চোখ রেখে বলতে শিখুন। এরকম ধরনের একটা ঘটনা কোথাও ঘটেছিল, যদি আমার হাতে পাওয়ার থাকতো না, তাহলে আমি তোমার কান নয়, ওই মেসমশাইকে বলুন, আমি তোমার কান নয়, তোমার প্রাইভেট পার্ট পর্যন্ত কেটে দিতাম এবং ভেজে ওসব তো আমি খেতে পারবো না, তোমার মুখেই গুজে দিতাম। আমি আবার বলে দিচ্ছি, কোনো রকম ভাবেই কোনো অন্যায়ের সামনেই কিছুতেই মাথা নত করা চলবে না। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি, মানে যে সাহস নিয়ে আলোচনা করতে চলেছি, জীবনের সাহস নিয়ে, বা বলতে পারেন যে যেরকম ধরনের জীবন নিয়ে আলোচনা করতে চলেছি, জীবনশৈলী বলতে পারেন, বা ইংলিশে বলতে চাইলে লাইফস্টাইল বলতে পারেন, রাইট? এরকম ধরনের উন্নত জীবন, উন্নত লাইফস্টাইল চাই তো প্রত্যেকেই, কিন্তু খুব কম মানুষের ক্ষমতা থাকে এরকম ধরনের সাহস বা এরকম ধরনের লাইফস্টাইলকে অ্যাচিভ করার। বলতে গেলে 1% বা তার থেকেও কম মানুষের ক্ষমতা থাকে। আর এর জন্য দায়ী হচ্ছে শুধুমাত্র আমাদের সামাজিক শিক্ষা। সঠিক আধ্যাত্মিক শিক্ষা না শেখানোর জন্য শুধুমাত্র তথাকথিত স্বার্থপর জনিত কিছু মানুষদের স্বার্থের চরিতার্থের জন্য, কিছু সামাজিক শিক্ষার জন্য এইগুলো মানুষ করতে পারে না। এরকম ধরনের একটা প্রশ্ন আমার কাছে আজকে এসছে, আমি শোনাবো, সেটা নিয়ে আলোচনাও করব। শুনে হয়তো মনে হতে পারে যে এটা শুধুমাত্র মেয়েদেরকে নিয়ে আলোচনা করা হচ্ছে, কিন্তু এরকম ধরনের একদমই নয়, রাইট? প্রশ্নটা শুনলে তারপরে তার ব্যাখ্যাতে এলে আমরা বুঝতে পারবো যে এটা স্ত্রী, পুরুষ, অল্প বয়স্ক, বেশি বয়স্ক, প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন। শুনুন, আমি প্রশ্নটা শোনাচ্ছি, তারপর আমি আসছি আলোচনাতে। নমস্কার স্যার, আমি আপনার ভিডিওস দেখি আর আমার আপনার ভিডিওসগুলো খুবই ভালো লাগে এবং আমার বন্ধু বান্ধবরা আপনার ভিডিওস ফলো করে। আমি আজকে যে প্রশ্নটা আপনার কাছে করতে চলেছি সেটা হচ্ছে আমার টক্সিক প্যারেন্টিং এর ব্যাপারে কথা বলতে চলেছি। আসল প্রশ্নটা হচ্ছে যে বিভিন্ন কারণে ছোট মেশোর কাছে আমি শারীরিকভাবে মানে মলেস্টেড বলতে পারেন, নট বাট মলেস্টেড হই। এবং ছোটবেলা থেকে আমি মাকে, মানে আমার মা, যেহেতু আমার মা সিঙ্গেল মাদার, তো আমি পুরোপুরিভাবে মায়ের উপর ডিপেন্ডেড। এবং আমি মাকে যখন ছোটবেলায় সেটা জানাতাম, তো মা বলতো যে কিপ কোয়াইট, বিকজ আমাদের বাড়িতে যেহেতু সবাই আছেন, তো সবাই শুনলে কি বলবেন। কিন্তু যত বড় হচ্ছে জিনিসটা একটা অসহায়তা, মানে অসহ্য রকমের জিনিসটা হয়ে চলেছে। এবং সবাই, ছোট মাসির কাছে আমাকে শুনতে হচ্ছে যে আমি নাকি, আমার নাকি মেন্টাল প্রবলেম। এবং আপনাকে আমি জানাতে চাই যে আমি ভক্তি পথে রয়েছি, আমি ইসকনের শিক্ষা গ্রহণ করছি এখন। তো সেই দিকটাও আমার সম্পূর্ণরূপে আমি মানে পরিচালনা করতে পারছি না, কারণ আমি সেই দিকে যেতে পারছি না বিকজ আমার এতটা মেন্টাল ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে আমি সবসময় পেরোচ্ছি। এবং যখন আমি মাকে কিছু বলতে গেছি বা এটা নিয়ে প্রতিবাদ করতে গেছি, আমাকে শুনতে হয়েছে যে আমি, মানে আমি উল্টো ভেবেছি এটা আসলে যেটা আমার সাথে হয়েছে সেটা নয়। সে আমাকে পিতৃ স্নেহে সে আমার গায়ে হাত দিয়েছে। কিন্তু আমাদের বাড়িতে ওনাকে সবাই চেনেন এবং আমি সেটা জানি যে উনি কোন সেন্সে আমার গায়ে হাত দিয়েছেন। তো কিন্তু আমি কাউকে বলে এটা বোঝাতে পারছি না এবং এটা নিয়ে আমি মানে দিনের পর দিন একটা মানসিক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছি। তো এই ক্ষেত্রে আমি কি, এবং কিন্তু আমি আমার মাকে ছাড়তে পারছি না, প্রচন্ড পরিমাণে ভালোবাসি এবং মায়ের উপর আমি ডিপেন্ডেন্ট, নট ফিনান্সিয়ালি, ইমোশনালি। তো আমি কিভাবে এটা থেকে বেরিয়ে আসতে পারবো এবং কিভাবে মানে আমি মানে সুস্থ জীবন করতে পারবো, এগুলো মাথা থেকে বাদ দিয়ে বা এগুলো না ভেবে, সেটা জানালে খুব উপকৃত হতাম। থ্যাংক ইউ। দেখুন, এবার ব্যাপার হচ্ছে যে শুধুমাত্র এইটুকু শুনেই যে আলোচনা করাটা উচিত হবে সেরকম ধরনের নয়। শুধুমাত্র এতটুকু ইনফরমেশন কিন্তু যথেষ্ট নয় আলোচনা করার জন্য। যার জন্যে আমি এই ভদ্রমহিলাকে বলেছিলাম যে
আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে, যদি ওনার পক্ষে সম্ভব হয়, এবং উনি সেটা করেছেন। 5 মিনিট সময় নিয়েছেন উনি ব্যাখ্যা করার জন্য। আমি ভেবেছিলাম যে আমি নিজেই ব্যাখ্যা করব, ওনার কথাগুলোকে আমি আমার মতো করে বলবো, কিন্তু পরে ভেবে দেখলাম যে না, এটা যদি ওনার মুখ থেকে আপনারা শোনেন তাহলে আরও ভালো বুঝতে পারবেন এবং সেটা আরও বেশি বেটার হবে, রাইট? তো আরও 5 মিনিট উনি জিনিসটাকে ব্যাখ্যা করেছেন বিস্তারিতভাবে, শুনুন। তারপরে আমি স্ক্রিনে আসছি এই টাইম স্ট্যাম্পে। ততক্ষণ পর্যন্ত মন দিয়ে শুনুন, অত্যন্ত শোনা প্রয়োজন, রাইট? আর তারপর এই টাইম স্ট্যাম্পে আমি আসছি এটার ব্যাখ্যা নিয়ে এবং তার সলিউশন নিয়ে। আমি একটু খুলে এটা বলতে চাই। সেটা হচ্ছে, আমি যখন ক্লাস 11-এ পড়তাম তখন তখন আমার মায়ের স্ট্রোক হয়। অ্যান্ড ফেব্রুয়ারি মাসে। তো আমার মাকে নিয়ে তখন যেহেতু আমাদের বাড়িতে কেউ নেই, শুধু আমি আর আমার মা। তো আমি খুব মানে টেনসড হয়ে যাই, এবং তখন মানে আমার 6 জন মাসি। তো সব থেকে নিয়ারেস্ট আমি ছোট মাসিকেই মনে করতাম, এবং তার জন্য আমি ছোট মাসিকে ফোন করি, এবং মেসো আর মাসি এসে আমার মাকে নিয়ে যায়। তো ছোটবেলা থেকেই মানে আমার যবে থেকে জ্ঞান হয়েছে আমি তবে থেকেই দেখছি ছোট মেসো আমার সাথে এগুলো করে। মানে ওনার একটা খুব মানে ফ্যান্টাসি আছে যে উনি মেয়েদের ব্যাক সাইডে উনি টাচ করতে পছন্দ করেন, এবং মানে এটা কোনো মানে বয়স, আহ, ব্যক্তি এগুলো উনি মানেন না। উনি আগে ওর কিছু, ওনার কোনো ভয়ও নেই, উনি আগে এটা করে নেন, তারপর ভাবেন যে যা হবে দেখা যাবে। যেহেতু উনি ফিনান্সিয়াল দিক থেকে বেশ বেশ স্ট্রং, মানে খুবই স্ট্রং, তো উনি ভাবেন যে ঠিক আছে, এটা সবকিছু যখন আমার হাতের মুঠোয়, তো কেউ কিছু প্রোটেস্ট করতে পারবে না। তো আপাতত আমি মাসিকেই ফোন করে ডাকি। তো আমি যাই ওখানে। যখন আমার মা হসপিটালে ভর্তি ছিল, আমার মা তখন 5 দিন মতো হসপিটালে ছিলেন, এবং তার মধ্যে যখন একদিনকে মাসি আর আমার আরেকজন মাসি, সেজো মাসি, যখন আমার মাকে দেখতে গেছে, তখন ওই মেসো পাশে এসে বসেছেন, এবং আমি যখন শুয়েছিলাম উনি টাচ করেছেন আমাকে। এবং সেটা, এই ব্যাপারটা, হোল ইনসিডেন্টটা আমার কাছে খুব একটা মানে বড় একটা ট্রমাটিক ব্যাপার, কারণ আমি ওই সিচুয়েশনটা থেকে আমি বেরিয়ে আসতে পারছি না। এবং আমি বাড়িতে ফিরে আমি মাকে প্রথমে আমার একজন মাসি যিনি বললাম, সেজ মাসি, তাকে আমি জানাই, এবং তিনি বলেন, তিনি তো খুব প্রতিবাদ করেছিলেন সেই সময়টা। কিন্তু যেহেতু আমার মাকে জানানোর পরে আমার মায়ের রেসপন্স খুব কোল্ড ছিল, তো সবাই সেটা নিয়ে প্রচণ্ড মানে কোল্ড একটা রিয়াকশন হলো যে ঠিক আছে, এটা তো হতেই পারে, কারণ মেশোর স্বভাবটা সবাই প্রথম থেকে জানতো। সবাই জানতো যে তারা কেউ কেউ কিছু বেশি বিশেষ কিছু করে উঠতে পারবে না। এবং আমার মা, আমি জানি না, আমার মা হয়তো প্রথম থেকেই খুব অশান্তির ভয়ে, একা থাকার ভয়ে, একা কিছু করে উঠতে পারবে কিনা, উনি এটা করেছেন। এবং যেটা আমার কাছে মেশোর গায়ে হাত দেওয়ার থেকেও বেশি ট্রমেটিক, কারণ আমি যাকে ছোটবেলা থেকে সব থেকে বেশি রিলাই করে এসেছি, সব থেকে বেশি নির্ভর ভরসা ভালোবেসে এসেছি, যার জন্য আমি জীবনে সব কিছুই করতে পারি, আমার একটা বড় কেরিয়ার আমি তার জন্য মানে ধ্বংস করে দিয়েছি, কারণ আমি চাইনি কখনো বাইরে চলে যাবো আমার মাকে ছেড়ে। আমার মা তো আবার কি করবে, এই ট্রমায় আমি বহুদিন ডিপ্রেশনে কাটিয়েছি, যে আমি বাইরে যদি চলে যাই আমার মা এখানে একা থাকবে, আমার মাকে কে দেখবে। এরকম একটা মানুষের কাছ থেকে আমি এরকম একটা রিয়াকশন আশা করিনি। তারপর আমাকে শুনতে হয়েছে, যখন আমি নিজের কারেজ ইয়ে করে প্রতিবাদ করতে গেছি, যে আমার সাথে এটা হয়েছে, তোমরা কেন এটার কোনো প্রতিবাদ করলে না, কেন কিছু তোমরা বললে না, আমি একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি। তখন তারা আমাকে বলেছে যে আমি নাকি ছিটিয়াল, আমার মাথার প্রবলেম আছে, এবং আমি হরিনাম না করে সবার আগে যেন আমার মন পরিষ্কার করি, আমি যেন জিনিসটা বুঝতে শিখি যে কোনটা ভালো টাচ, কোনটা বাজে টাচ, এবং আমি যেন পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সম্পর্কে এরকম কথা বলে বাজে মন্তব্য না করি, তাতে আমার ভক্তিপথে আমি এগোতে পারবো না, আমার বিশেষ কিছু লাভ হবে না, ভগবান আমাকে পাপ দেবেন। তো এই জিনিসটা আমার কাছে সব থেকে বড় ট্রমেটিক। যত না আমি ট্রমা আমার গায়ে হাত দেওয়াতে পেয়েছি, তার থেকে বড় ট্রমা আমি কারোর কাছ থেকে সাপোর্ট না পেয়েছি। এবং যেটা আমার প্রত্যেকটা কাজের জায়গায় কেউ কিছু বললে আমি প্রচন্ড ভাঙ্গারেবেল, আমি কাউকে কিছু বলতে পারি না, ছোট ছোট কথায় আমি লুকিয়ে কাঁদি। এই জিনিসগুলো আমি দিনের পর দিন ফেস করে চলেছি। সাইকোলজিস্ট আমি দেখাবার চেষ্টা কখনো করিনি, কারণ আমাদের বাড়িতে সাইকোলজিস্ট দেখানো মানে পাগল বলা হয়। আমি পাগল পাগল উপাধিটা প্রথম থেকেই পেয়ে গেছি, কারণ এই যে বারবার কাঁদি, চিৎকার করি ঘরের মধ্যে, রাতে একা বসে বসে কাঁদি, এগুলো শুনলে যে কেউ পাগলই বলবে, জানি না। তো এই ট্রমাটা আমার মধ্যে এখনো চলে আসছে, যেটাকে আমি ওভারকাম করতে পারছি না, যেটার জন্য আমি কোনো রিলেশনশিপেও ঠিকভাবে জড়াতে পারছি না। কারণ আমার আমার একজনের সাথে মানে বিয়ে ঠিক ঠিক হয়ে রয়েছে, কিন্তু তার সাথে আমি কখনো আমি মানে এটাই ভেবে ভয় পাচ্ছি যে সে যদি এরকম বেরোয় তাকে আমি কিভাবে ডিল করব।
এই ভাঙ্গারেবল মোমেন্টসগুলো আমাকে প্রচণ্ড কষ্ট দিচ্ছে। অ্যান্ড এটাই আমি দিনের পর দিন ফেস করে চলেছি, যে কেন কেউ বুঝলো না যে জিনিসটা সত্যি, জিনিসটা হতে পারে, এই জিনিসটা পিতৃস্থানীয় লোক মানেই যে সে করতে পারে না, এটা কখনো ঠিক নয়। আপনারা একটা বাচ্চাকে যে আপনাদের উপর এতদিন ধরে, যার বাবা নেই, যে আপনাদের উপর এতটা ভরসা করছে, আপনাদের উপরে ডিপেন্ড করে আছে, আপনারা কখনো তাকে সেই জিনিসটা, সেই জায়গাটা, ভরসাটা, কাজটা দিলেনই না, তাহলে সেই বাচ্চাটা আবার ইমোশনাল যখন কান্নাকাটি করছে তখন তাকে আপনার পাগল প্রমাণিত করার চেষ্টা করছেন। দিস ইজ ভেরি পেনফুল। অ্যান্ড এইটাই আমার মানে আপনার কাছে বিস্তারিত বলার, এইটাই, আর কিছু নয়। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। এবার আলোচনা করছি এই সমস্যাটার ব্যাখ্যা নিয়ে এবং তার সমাধান নিয়ে। আর এরকম ধরনের সমস্যা যে শুধুমাত্র এই মহিলার সাথেই ঘটেছে তা নয়, এরকম ধরনের সমস্যা অহরহ কম বেশি প্রত্যেক মহিলাদের সঙ্গে ঘটতে থাকে। এবং আমি আবারও বলে দিচ্ছি, এটা শুধু মহিলাদের বিষয় নয়, এটা ছেলেদেরকেও জানতে হবে, স্ত্রী পুরুষ নির্বিশেষে, কোনো রকম জেন্ডার ডিসক্রিমিনেশন করলে চলবে না। সেই ব্যাখ্যা নিয়েও আমি আলোচনা করব। প্রথমে এই সমস্যাটা নিয়ে আলোচনা করি, যে সমস্যাটা অধিকাংশ মেয়েদের সাথে আজকাল হচ্ছে। দেখুন, মহাভারতের যুদ্ধের দিকে যদি আমরা তাকাই, রাইট, তাহলে আমরা দেখতে পাবো যে যুদ্ধের ময়দানে গিয়ে অর্জুন কি বলছে? অর্জুন বলছে আমি যুদ্ধ করতে পারবো না, রাইট। অর্জুন বলছে আমার গলা শুকিয়ে আসছে, আমার রোম খাড়া হয়ে যাচ্ছে, আমার পুরো শরীর কম্পিত হচ্ছে, আমি যুদ্ধ করতে পারবো না। রীতিমতো চোখের জল ফেলতে ফেলতে অর্জুন শ্রীকৃষ্ণকে এই কথাটা বলছে। কি বলছে? বলছে যে হে কেশব, আমার মনে হচ্ছে আমি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি কি করে যুদ্ধ করব? এরা আমার সব কাছের লোক, সামনে যারা দাঁড়িয়ে রয়েছে প্রতিপক্ষে, তারা প্রত্যেকে আমার কাছের লোক। শুধু কাছের লোক নয়, এরা আমার ফ্যামিলি মেম্বার, আমার পরিবারের সদস্য এরা। আমি কিভাবে এদের সঙ্গে যুদ্ধ করব? আমি পারবো না যুদ্ধ করতে, আমার মনে হচ্ছে আমি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তো এরকমভাবে কাঁদতে কাঁদতে অর্জুন বলল, তীর ধনুক নামিয়ে, যে এদের সঙ্গে যুদ্ধ করলে আমার পাপ হবে। ওই যে সামাজিক শিক্ষা, তথাকথিত ফেক খোকলা সামাজিক শিক্ষা অর্জুনের মধ্যেও ছিল। তো বলছে এদের সঙ্গে যুদ্ধ করলে আমার পাপ হবে, আমার ফ্যামিলি মেম্বার্স এরা, রাইট। শুধু ফ্যামিলি মেম্বার্স নয়, তার সামনে কে দাঁড়িয়ে রয়েছে? অর্জুনের সামনে, তার সামনে অর্জুনের পিতামহ ভীষ্ম দাঁড়িয়ে রয়েছে, এমনকি অর্জুনের টিচার গুরুদেব, গুরু দ্রোণ পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। ওই যে সামাজিক শিক্ষা, এ তোমার গুরু, এ তোমার পিতামহ, এ তোমার বাবা, এ তোমার ভাই, রাইট। এই সমস্ত সামাজিক খোকলা শিক্ষা। তো এই সমস্ত বলে অর্জুন তীর ধনুক নামিয়ে দিল, বললো আমি যুদ্ধ করব না। কৃষ্ণ বলছে কি, যে তুমি যদি যুদ্ধ না করো অর্জুন, রাইট, তাহলে এতদিন পর্যন্ত তুমি যে কৃতিত্ব লাভ করেছো, এতদিন পর্যন্ত তুমি যে কৃতিত্ব অর্জন করেছো, এই সমস্ত এক নিমিষের মধ্যে ধুলোয় মিশে যাবে। শ্রীকৃষ্ণ পরবর্তীকালে গিয়ে অর্জুনকে এটাও বলেছিলেন যে কেউ কারো বাবা নয়, কেউ কারো মা নয়, কেউ কারো ভাই নয়। এটা তো স্থান কাল পাত্র অনুযায়ী একটা সম্পর্ক স্থাপিত হয়ে গেছে, এটা টেম্পোরারি, ইটস নট পার্মানেন্ট। আর সেই সামাজিক খোকলা শিক্ষাই অর্জুনের মধ্যে ছিল, যার জন্য অর্জুন বলছে যুদ্ধ করবো না। তো কৃষ্ণ বলছে যে তুমি যদি যুদ্ধ না করো, রাইট, তাহলে তুমি এতদিন পর্যন্ত যত কৃতিত্ব লাভ করেছো সমস্ত কিছু এক নিমিষের মধ্যে ধুলোয় মিশে যাবে। আর তখন অর্জুন কি বলছে, যে আমার চাই না এই সমস্ত কৃতিত্ব। কি করবে? লোকে আমার নামে ছিছি করবে, তো করুক, আমি আবার জঙ্গলে চলে যাব। 13 বছরে বনবাস তারা কাটিয়ে এসেছিল পাণ্ডবরা অলরেডি। 12 বছরে বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাস, তো 13 বছর তারা বনবাস কাটিয়ে এসেছিল। বলছে আবার আমি বনবাসে চলে যাব, ওখানে গিয়ে সাধনা করব, ওখানে গিয়ে পুজো পার্বণ করব, হ্যাঁ, ওখানে গিয়ে এই ধার্মিক অনুষ্ঠানগুলো পালন করবো, এই সমস্ত করবো, যেরকমভাবে আধ্যাত্মিকতা আজকাল করে মানুষ, কর্মকাণ্ড সেইগুলো, যেগুলোকে বোঝে মানুষ সেইগুলো। তো অর্জুন বলছে আমি এই সমস্ত গিয়ে বন জঙ্গলে করবো, আমার নামে যে যা বলছে বলুক, যে আমার নামে ছিছি করছে করুক, আমি যুদ্ধ করব না, আমার দ্বারা যুদ্ধ করা সম্ভব নয়, এ তো মহাপাপ। আমি আমার পিতামহের সঙ্গে কী করে যুদ্ধ করব? আমার টিচার, আমার গুরু, যার কাছ থেকে আমি শিখেছি, আমি তার সঙ্গে কী করে যুদ্ধ করব? আমার দ্বারা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ বলছে হতে পারে সে তোমার গুরু এখন বর্তমান সময় অনুযায়ী, স্থান কাল পাত্র অনুযায়ী, হতে পারে তারা তোমার ফ্যামিলি মেম্বার্স, স্থান কাল পাত্র অনুযায়ী, যেটা টেম্পোরারি। কিন্তু এরা তো অন্যায় করছে, এরা তো সত্যের পথে নেই, এরা অধর্মের পথে রয়েছে। আর তুমি বলছো তুমি ধর্মের পথে রয়েছো, তাহলে তুমি ধর্মকে স্থাপন করো, যুদ্ধ করো। আর তারপরে এই শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার মহাজ্ঞান দিলেন। এবং সেই মহাজ্ঞান থেকে যেটা আমরা শিখতে পারি, যেটা অর্জুনও শিখতে পেরেছিল, সেটা কি? সেটা হচ্ছে একটা জিনিস, একটা মাত্র জিনিস। কি? অন্যায়ের সামনে কোনো রকমভাবে মাথা নত করা চলবে না। আবার বলছি, মাথা নত করা চলবে না। আমি আবার বলে দিচ্ছি,
কোনো রকমভাবেই কোনো অন্যায়ের সামনেই কিছুতেই মাথা নত করা চলবে না। আর তারপর অর্জুন যুদ্ধ করলো এবং যুদ্ধের রেজাল্ট আমরা প্রত্যেকেই জানি। যদিও অর্জুনের পক্ষে সৈন্য সংখ্যা কৌরবদের থেকে অতি নিম্ন ছিল, অতি কম ছিল, তবুও জিত কিন্তু অর্জুনের হয়েছিল, রাইট? আর ওই কৌরবদের, দুর্যোধনদের, দুঃশাসনদের সমূলে উৎপাটিত করে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছিল একদম। দেখুন, আমাদেরকে প্রত্যেককে ভালো করে বুঝতে হবে যে কৃষ্ণ আসলে কে। আমরা ভাবি যে কৃষ্ণ আসবে, নিয়ে আমাদেরকে সাহায্য করবে, আমাদের হয়ে সে যুদ্ধ লড়ে দেবে, রাইট? আমাদেরকে কিছু করতে হবে না, আমরা শুধু একটু মন্দিরে ঘন্টা বাজিয়ে দেবো, ফুলপুষ্প ছুড়ে দেবো, একটু মালা জপ করে দেবো, একটু মন্ত্র জপ করে দেবো, মাথায় তিলক কেটে নেবো, তাহলে কৃষ্ণ খুশি হয়ে যাবে, হ্যাঁ এই তো আমাকে প্রচণ্ড ভালোবাসে, চলো এর হয়ে যুদ্ধটা আমি করে দিচ্ছি। জীবনে কখনো হবে না এরকম টাইপের। কৃষ্ণ কে বোঝার চেষ্টা করুন। কৃষ্ণ হচ্ছে সত্য, কৃষ্ণ হচ্ছে সত্য, কৃষ্ণ হচ্ছে ট্রুথ, কৃষ্ণ হচ্ছে ধর্ম, এবং সেই সত্য, সেই ধর্ম প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে। তো সেই সত্যকে, সেই ধর্মকে যেটা প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে, সেটা প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়ালি চিনতে হবে, উপলব্ধি করতে হবে, রিয়েলাইজ করতে হবে। তাছাড়া কি করে সম্ভব? সুতরাং কি প্রমাণিত হচ্ছে এখান থেকে? আসল শক্তি, আসল পাওয়ার, আসল সত্য কোথায়? মানুষের ভিতরে, বাইরে কিছু নেই। এবং সেখান থেকে আসবে আসল পাওয়ার বাহুতে, চোখের মধ্যে, বুকের মধ্যে, অ্যাটিটিউডের মধ্যে। তবেই তো মানুষ যুদ্ধ করতে পারবে। তাছাড়া কি করে যুদ্ধ করবে? তাছাড়া মানুষ নিজের কর্ম করবে কিভাবে? অন্য কেউ করে দেবে। অন্য কেউ বলতে যে কেউ হতে পারে, মানুষ যা খুশি ভেবে নিতে পারে, কোনো একজন ব্যক্তি ভেবে নিতে পারে, বা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে ভেবে নিতে পারে। তো শ্রীকৃষ্ণ প্রত্যেকের মধ্যেই রয়েছে। মানুষ কি তাকে চিনতে পারার চেষ্টা করছে? করছে না, শুধুমাত্র অন্ধের মতো কর্মকাণ্ড করে যাচ্ছে। এবার কেউ হয়তো বলবে আমি কৃষ্ণ ভক্ত নয়, আমি শিব ভক্ত। তো ঠিক আছে, সেদিক থেকেও সে একই জিনিস, সত্যম শিবম সুন্দরম, যাহাই সত্য তাহাই শিব, তাহাই সুন্দর, রাইট? সুতরাং সব সময় সত্যকেই আধ্যাত্মিকতা বলা হয়, আর সেই সত্য প্রত্যেকটা মানুষের মধ্যে বিরাজমান, এবং সেই সত্যকে যখন মানুষ উপলব্ধি করার চেষ্টা করে, রাইট, সেটাই হচ্ছে আসল আধ্যাত্মিকতা, সেটাই হচ্ছে আসল সত্যকে খুঁজে পাওয়া, রাইট? সেটাই হচ্ছে আসল গড, আসল আল্লাহ, আসল ঈশ্বরকে খুঁজে পাওয়া। সেই হচ্ছে একমাত্র আসল আধ্যাত্মিক ব্যক্তি। তার দ্বারা এই সমস্ত কিছু সম্ভব, তার দ্বারাই একমাত্র উন্নত জীবন সম্ভব, বাকিদের জন্য নয়। বাকিরা শুধু এখানে চোখের জল ফেলতে থাকে, হা হুতাশ করতে থাকে, মাথা ঠুকতে থাকে, তার দিকে তাকিয়ে বসে থাকে অসহায়ের মতো। বাকিরা এরকমভাবেই জন্মায়, এরকমভাবেই মরে যায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন? যদি তো ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। অর্থাৎ আপনার ডাক শুনে যদি কেউ না আসছে, তার মানে এই নয় যে আপনি সত্যর পথ ছেড়ে মিথ্যের পথে চলতে শুরু করবেন, আপনি ভয়ের পথে চলতে শুরু করবেন, আপনি সেই পথে চলবেন যেখানে আরও 99% মানুষ বলতে থাকে লোকে কি ভাববে, লোকে কি বলবে। যদি তোমার ডাক শুনে কেউ না আসে, তবে তুমি একলা চলো রে। সত্যের পথে চলতে চলতে সামনে যদি মৃত্যুও চলে আসে, তো তাও ঠিক আছে, মাথা কাটিয়ে দেবো, তবু মাথা ঝোঁকাবো না ওই অন্যায় আর মিথ্যের সামনে। তার তো 12টা বাজিয়েই ছাড়বো, যেরকমভাবে অর্জুন দুর্যোধনে 12টা বাজিয়েছিল। এই অর্জুনেরই ছেলে কে? অভিমন্যু। যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দানে প্রাণ পর্যন্ত দিয়ে দিল সে। অল্প বয়সে, 24-25 বছর বয়স হবে তখন হয়তো বোধহয় অভিমন্যুর। শুধু অভিমন্যু কেন, আপনি এখনকার সময়ের এক্সাম্পল নিয়ে নিন। আপনি ভগৎ সিংকে দেখুন, আপনি ক্ষুদিরাম বোসকে দেখুন, আপনি বিনয় বাদল দীনেশকে দেখুন। তারা কিন্তু সত্যের সামনে কখনো মাথা ঝোঁকায়নি, তারা কিন্তু কখনো মিথ্যের সামনে মাথা ঝোঁকায়নি। মাথা কাটিয়ে দিয়েছে, তবু মাথা ঝোঁকায়নি। এইটাই তো হচ্ছে আসল জীবন। এই নয় যে আমি 90 বছর 95 বছর পর্যন্ত বাঁচব। আমি যদি 90-95 মিনিটে বাঁচি, ওই 90-95 মিনিট আমি রাজার মতো বাঁচব। এই হচ্ছে আসল বাঁচা। বাকিরা তো এমনি ডেড বডি, চলতা ফিরতা লাশ, হেঁটে চলে বেড়াচ্ছে মৃতগুলো। কতগুলো ডেড বডি শুধু হেঁটে চলে বেড়াচ্ছে। এবার আপনি দেখুন কি আপনি তাদের মতো বাঁচতে চান কি চান না, নাকি আপনি আপনার জীবনকে উন্নত করতে চান। 95 মিনিট বাঁচবো, 95 বছর না, কিন্তু রাজার মতো করে বাঁচবো। আর একটা ট্রেন্ড, এই নতুন একটা ট্রেন্ড চালু হয়ে গেছে আজকাল প্রচণ্ড, কি না আমি ভক্তির পথে রয়েছি, আমি ভক্তির পথে চলছি। একটা ফ্যাশন হয়ে গেছে জিনিসটা। আমি বুঝতে পারি না মানুষ এটাকে কেন বলে। মানুষ কেন এরকম ভাবে যে জীবন আলাদা, জীবনের পথ আলাদা, আর ভক্তি বা ভক্তির পথ আলাদা? একদমই হতে পারে না। মানুষের জীবন, মানুষের লাইফস্টাইলই বলে দেবে সে কেমন জীবন বাঁচছে, সে কোন পথে রয়েছে। ভক্তির পথ আলাদা, জীবনের পথ আলাদা, এরকম হতে পারে না। ভক্তি আর জীবনের পথ একই।
আমি সারা জীবন বা দিনের অন্যান্য সময় আমি অন্য কিছু করতে থাকবো যেগুলো করা উচিত নয়, নিজের অহমকে স্যাটিসফাই করতে থাকবো, আমার এই চাই, আমার ওই চাই, আমার হ্যান চাই, আমার ত্যান চাই, নিয়ে দিনের শেষে কিছুক্ষণ ওই গিয়ে মন্দিরে গিয়ে একটুখানি ইয়ে করে নেবো, কীর্তন করে নেবো, জপ করে নেবো, মন্ত্র জপ করে নেবো, মালা জপ করে নেবো, নিয়ে বলবো আমি ভক্তির পথে রয়েছি। এর থেকে বোকামি কিছু হতে পারে না। লাইফই হচ্ছে ভক্তি, ভক্তিই হচ্ছে লাইফ। সুতরাং মানুষের জীবনের পথ আর ভক্তির পথ দুটো আলাদা হতে পারে না। কর্মকাণ্ড দিয়ে কখনো ভক্ত প্রমাণিত হয় না। কি দিয়ে প্রমাণিত হয় একটা মানুষ ভক্ত কি ভক্ত নয়? তার কর্মকাণ্ড দিয়ে না, তার কর্ম দিয়ে, কর্মকাণ্ড দিয়ে নয়, কর্ম দিয়ে। এবং কর্ম তো মানুষকে 24 ঘন্টা করতে হয়। কর্ম মানুষকে 24 ঘন্টাই করতে হবে। মানুষ খাচ্ছে, শুচ্ছে, ঘুমাচ্ছে, এমনকি নিঃশ্বাস নিচ্ছে 24 ঘন্টা, সবই তো কর্ম। কি ভাবছে, কি করছে, কি দৃষ্টিকোণ তার, কি চিন্তা ভাবনা, কি সমস্তগুলোই তো কর্ম। তাহলে মানুষ ভক্ত প্রমাণিত হয় তার কর্ম দিয়ে। কর্ম মানুষের 24 ঘন্টায় চলতে থাকে। তাহলে ভক্তি পথ আর জীবনের পথ আলাদা কিভাবে হতে পারে? অর্জুন তো এই ভুলটাই করছিল। অর্জুন তো নিজের অহমকেই পাত্তা দিচ্ছিল, বেসিক্যালি তার সামাজিক শিক্ষাগুলোকে বেশি পাত্তা দিচ্ছিল। জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে। তার সামাজিক শিক্ষাগুলোকে বেশি পাত্তা দিচ্ছিল। কি বলছিল? বলছে আমার পিতামহ, আমার ফ্যামিলি মেম্বার, আমার গুরুদেব, এই যে মাঝখানে আমিকে ঢুকিয়ে দিচ্ছে। কি করে তাহলে মানুষের ভক্তি পথ আর জীবনের পথ এক হবে? ওইটাই হবে, একটা ইলিউশন ক্রিয়েট হবে, ভক্তির পথ আলাদা, জীবনের পথ আলাদা। সম্ভব নয়। এই যে এই মহিলা যিনি ওনার জীবনের এই সমস্যাটা আমাকে ভয়েস রেকর্ডে পাঠিয়েছেন, উনি ওনার মেসেজেও বলেছেন যে উনি একটা মন্দির সংস্থার সঙ্গে যুক্ত, এক আন্তর্জাতিক মন্দির সংস্থার সঙ্গে যুক্ত, এবং সেখান থেকে উনি নাকি শিক্ষার দীক্ষা এই সমস্ত কিছু নিচ্ছেন। আমার প্রশ্ন এইটাই যে এই সমস্ত জায়গাতে, আধ্যাত্মিক জায়গাতে কি এরকমভাবে শেখানো হচ্ছে না? শুধু কি কর্মকাণ্ডই শেখানো হচ্ছে অন্ধের মতো? যদি তাই হচ্ছে তাহলে যেখানে ওখানে যারা শিখছে তারা কেন প্রশ্ন করছে না তাদেরকে যে আমাদেরকে এরকমভাবে শেখানো হচ্ছে না কেন? আর যদি শেখানো হচ্ছে তাহলে তারা সেরকমভাবে চলছে না কেন? সমস্যাটা কোথায়? আমি এর আগেও আমার একটা ভিডিওতে ভগবান বিষ্ণু চতুর্ভুজ রূপের বর্ণনা করেছিলাম। সেখানে আমরা দেখতে পাই যে ভগবান বিষ্ণু 4টে হাতে, রাইট, শঙ্খ, পদ্ম, গদা, চক্র রয়েছে। তো আমাদেরকে শুধুমাত্র শঙ্খ এবং পদ্মই কেন শেখানো হচ্ছে? অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে গদা এবং চক্র কেন ধরতে শেখানো হচ্ছে না? কি আধ্যাত্মিকতা তাহলে এটা? এটা তো অর্ধেক আধ্যাত্মিকতা হয়ে গেল তাহলে। আর অর্ধেক মানে তো মিথ্যা, অসম্পূর্ণ। তাহলে জীবন উন্নত কিভাবে হবে? কিন্তু কোথাও না কোথাও আসল বিষয় হচ্ছে এইটাই যে মানুষকে শেখালেও মানুষ শিখতে চায় না। এই তো আমি শেখাচ্ছি, কতজন শিখছে? লেস দেন 1% বা 2%, তার বেশি না। এখনো পর্যন্ত মানুষের ওই একটা ফ্যান্টাসি মনের মধ্যে, মাথার মধ্যে ঘুরতেই থাকে, কেউ না কেউ আসবে, এসে আমাকে সাপোর্ট করবে, আমার ফ্যামিলি মেম্বার, আমার বন্ধু বান্ধব। না, করবে না, কেউ আপনাকে সাপোর্ট করবে না যতক্ষণ পর্যন্ত তার অহম, আপনি যাকেই ভাবছেন যে আপনাকে সে সাপোর্ট করবে, সে আপনার বাবা, মা, ভাই, বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, হোয়েভার ইট ইজ, যতক্ষণ পর্যন্ত আপনার দ্বারা তার অহম স্যাটিসফাইড হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে আপনাকে সাপোর্ট করবে টেম্পোরারি। যেই তার অহম পরিপূর্ণ হয়ে গেল, কেটে পড়বে। এর আগেও বহুবার আমি ভিডিওতে আলোচনা করেছি, প্রমাণ সহ আজকেও দেখা যাচ্ছে যে মা পর্যন্ত তার মেয়েকে সাপোর্ট করছে না। কেন? সমাজ কি বলবে, ওই যে ভয়। তার অহম তার মেয়ের কাছে স্যাটিসফাইড হচ্ছে না, তার অহম স্যাটিসফাইড হচ্ছে সমাজের কাছে। ভয়, লোকে কি বলবে, এই ধারণা থেকে মানুষ বেরিয়ে আসতে চায় না, যার জন্যে মানুষের জীবনে উন্নতি হয় না। সে হাঁ করে বসে থাকে, কেউ না কেউ এসে আমাকে সাপোর্ট করবে। অত সোজা নয়। আপনার জীবন মূল্য আপনাকেই দিতে হবে। আবার বলে দিচ্ছি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই মহিলার মেসেজ থেকে আমরা জানতে পারলাম কি না, এই মহিলাকে পাগল বলে দেওয়া হয়েছে। তার বাড়ির লোকরাই তাকে বলে দিয়েছে ছিটিয়াল, পাগল। বলছে বলুক, তাতে কি যায় আসে? আপনি পাগল নন সেটা আপনি ভালো করে জানেন, এবং সেটাই যথেষ্ট। যেটা সত্য, যেটা উচিত, যেটা জাস্টিফাইড, যেটা উচিত, যেটা সত্য, যেটা জাস্টিফাইড, সেটা আমি করবই করব, করবই করব, করবই করব। তাতে আমাকে লোকে পাগল বলুক, ছাগল বলুক, যে যা বলছে বলুক, কি যায় আসে? আমি জানি আমি পাগল নই, বাস। এর থেকে বেশি সার্টিফিকেশন আর কারো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। দেখতে পাচ্ছেন যে আপনি সাহায্য চাইতে যাচ্ছেন, আপনি হেল্প চাইতে যাচ্ছেন, তবু আপনাকে হেল্প করা হচ্ছে না। আপনি বাড়িতে এসে দরজা বন্ধ করে কান্নাকাটি করছেন, লোকে আপনাকে বাইরে কেউ পাগল আখ্যা দিয়ে দিচ্ছে। কি লাভ হচ্ছে এগুলো করে?
এগুলো করে কোনো লাভ নেই। আসল জিনিসটাকে বুঝুন। যদি কেউ সঙ্গে রয়েছে তাহলে ভেরি গুড, যদি কেউ না রয়েছে তাহলে আরও ভেরি গুড, এগিয়ে যান সামনে, ব্যাস দ্যাটস ইট। এইটাই লাইফ। 95 বছর না 95 মিনিট ম্যাটার করছে না। এবার সাইকোলজি পার্টটাও দেখতে হবে, মানসিক দিকটাও দেখতে হবে, রাইট? এরকম ঘটনা যাদের সঙ্গে ঘটে তারা তো রীতিমতো মানসিকভাবে ভেঙে পড়ে। এইখানে যে আমাকে যিনি মেসেজ করেছেন তিনি এই কথাটাই বলেছেন যে উনি ভেঙে পড়েছেন, গত 12-13 বছর ধরে কমপ্লিটলি উনি ভেঙেই পড়েছেন, সামনের দিকে এগিয়ে যেতে পারছেন না, কারণ ওনার একটা ট্রমা কাজ করছে, এটা একটা মেন্টাল ডিপ্রেশন কাজ করছে, সাইকোলজিক্যাল পার্টটা ওনার ঠিকঠাক নেই বা ঠিকঠাক কাজ করছে না, বা যেরকম চাইছেন উনি করতে সেরকম করতে পারছেন না। সবার সাথে এই জিনিসগুলো হয় যাদের সঙ্গে এরকম ধরনের ঘটনাগুলো ঘটে। বুঝতে হবে যে জিনিসটা কেন হচ্ছে। একটা ঘটনা কারোর সাথে ঘটেছে, যেমন এই মহিলার সাথে ঘটেছে, কোন ছোটবেলায় ঘটেছে সেটা নিয়ে এখনো পর্যন্ত বসে থাকার কি কারণ আমি তো বুঝতে পারি না। একটা কোনো দুর্ঘটনা ঘটেছে, এটা জাস্ট একটা দুর্ঘটনা, এবং এই দুর্ঘটনার জন্য এই মহিলা নিজে পর্যন্ত দায়ী নয় কোনো রকমভাবেই, রাইট? কোনো এক অমানুষ জানোয়ার তার সঙ্গে এই জিনিসগুলো করেছে। হ্যাঁ, এটা একটা সামাজিক পরিহাস বলতে পারেন যে কোইন্সিডেন্টলি সে হচ্ছে তার মেসোমশাই, পিসোমশাই, কাকামশাই, জ্যাঠামশাই, কিছু না কিছু একটা হয়েছে, তো হয়েছে, সে তো অমানুষ, সে তো জানোয়ার। সমাজ তাকে আপনার পিসোমশাই, জ্যাঠামশাই, মেসামশাইয়ের আখ্যা দিয়ে দিতে পারে, আপনি অ্যাকসেপ্ট করবেন না, মিটে গেল। সমাজ চাপিয়ে দিয়েছে বলে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, কোথায় লেখা রয়েছে এটা? একদমই না। হতে পারে সে বাইরের দিক থেকে দেখতে মানুষের মতো, ভিতর থেকে তো জানোয়ার। তাহলে আপনি তাকে মেসোমশাই হিসাবে অ্যাকসেপ্ট করছেন কেন? ছোটবেলায় ধরুন আপনার খেলাধুলো করতে করতে অনেকেই পড়ে যায়, বাচ্চারা হাত পা কেটে যায়, রক্ত বেরিয়ে যায়, রাইট? এখনো পর্যন্ত অনেকে দাগ রয়েছে, হয়তো হাঁটু ফুটে গেছিল, কখনো কোথাও কেটে গেছিল, কারো কপালে কাটা দাগ রয়েছে, খেলাধুলো করতে পড়ে গেছে, রাইট? তো সেই জিনিসটাকে নিয়ে কি মানুষ এখনো পর্যন্ত ধরে বসে থাকে মানুষের মনের মধ্যে? ওই ছোটবেলায় আমি পড়ে গেছিলাম, আমার হাঁটু ফেটে গেছিল, আমার কপাল ফেটে গেছিল, মাথা ফেটে গেছিল, আজও তার দাগ রয়েছে, থাকে না তো? যদিও তার জন্য ওই বাচ্চা নিজেই দায়ী, দুষ্টুমি করতে গিয়ে, খেলাধুলো করতে গিয়ে, বদমাইশি করতে গিয়ে পড়ে গেছে, নিজেই মাথা ফাটিয়েছে বা হাত ফাত কেটে গেছে, যদিও সেই বাচ্চা নিজেই দায়ী, কিন্তু আজ কিন্তু সেই জিনিসটা নিয়ে ধরে বসে নেই, আজ সে বড় হয়ে গেছে। আর এইরকম একটা ঘটনা যেখানে সে ছোটবেলায় নিজে দায়ীও ছিল না, কোন এক অমানুষ জানোয়ার, পশুর থেকে অধম সম্পর্কে হয়তো কেউ না কেউ হতে পারে, যেই হোক না কেন, তার সঙ্গে সে একটা এরকম টাইপের কুৎসিত কাণ্ড কারখানা করেছে, তার জন্য সে নিজেকে কেন দায়ী ভাবছে আমি এটা বুঝতে পারি না। 4-5 জন মানুষের কাছে গিয়ে সাহায্য চাইতে যাচ্ছে, ফ্যামিলি মেম্বার্স, বন্ধু বান্ধব, যেই হোক না কেন, মা বাবা, ভাই বোন, এই কাকা কাকিমা, মাসি মাসিমা, জেঠি জেঠিমা, যেই হোক না কেন, তাদের কাছে সাহায্য চাইতে যাচ্ছে, তারা সাহায্য করছে না, কারণ তারা নিজেরাও ভীতু। তাহলে একজন অন্যায় করলো, বাকিরা ভয়ে হাত গুটিয়ে বসে থাকলো, আর যার সঙ্গে ঘটনাটা ঘটলো সে নিজেকে ভাবছে দোষী, সে নিজে সাপ্রেসড হয়ে বসে রয়েছে, ডিপ্রেসড হয়ে বসে রয়েছে। কোন অ্যাঙ্গেল থেকে একটা বুদ্ধিমানের পরিচয়? এটা কমপ্লিটলি বোকামির পরিচয়। সুতরাং এই জিনিসগুলো নিয়ে ভাববেনই না, একদম ভাবারই প্রয়োজন নেই। আপনি এটা ভাবুন যে ছোটবেলায় আপনাকে কোনো একটা কুকুর বা একটা বিষধর সাপ কামড়ে দিয়েছিল, তাকে মেসোমশাই, জ্যাঠামশাই, কাকামশাই এই সমস্ত ভাবার কোনো প্রয়োজন নেই, তাকে কুকুর, সাপ, ব্যাং এই সমস্ত ভাবুন। দেখুন আপনার ডিপ্রেশন সেকেন্ডের মধ্যে ঠিক হয়ে যাবে একদম। ছোটবেলায় অনেকে কুকুরে কামড়ে দিয়েছে, সাপেও কামড়ে দিয়েছে, এরকম টাইপের হতে পারে, বা কোনো পোকামাকড়ে কামড়ে দিয়েছে, তো তার জন্য কি আজ সে ডিপ্রেসড? না, ডিপ্রেসড নয়। তাহলে সেরকম ভাবছেন না কেন? সে মানুষের মতো দেখতে বলেই তাকে মানুষ ভাবছেন, সমাজ তাকে আপনার মেসোমশাই বলে দিয়েছে বলে আপনি তাকে মেসোমশাই ভাবছেন কেন? ওয়াই? সত্যকে কখন দেখতে শিখবেন তাহলে আপনি? ভাবুন, কুকুর, ছাগল, ভেড়া, সাপ, ব্যাং, টিকটিকি, মশা, ভাবুন কি যায় আসে তাতে? অ্যাটলিস্ট আর কিছু না হোক, আপনার এই যে বলছেন ডিপ্রেশন, আপনার ট্রমা কাজ করছে, এটা রাতারাতি ঠিক হয়ে যাবে আপনার। ওই লোকটার চোখে চোখ রেখে, চোখে আগুন নিয়ে, চোখে চোখ রেখে, বুকের মধ্যে তেজ নিয়ে বলতে শিখুন যে তোমাকে এই পুরো দুনিয়া, পুরো বিশ্বব্রহ্মাণ্ড যদি ক্ষমা করে দেয়, আমি তোমাকে জীবনে কোনোদিন ক্ষমা করব না। তুমি কি করেছো সেটা তুমি ভালো করে জানো, আর আমি ভালো করে জানি। বাকিরা মানছে না বা মানতে পারছে না ভয়ের জন্য, যাই বা হোক না কেন, কিন্তু তুমি জানো তুমি কি করেছো, আর আমি জেনে আমি কি করেছি। সুতরাং বাকিরা ভুল বুঝুক, তোমাকে ক্ষমা করে দিক, যাই করবে করুক, পুরো বিশ্বব্রহ্মাণ্ড, পুরো দুনিয়া তোমাকে ক্ষমা করে দিক, আমি তোমাকে ক্ষমা করব না। এবং যখন আপনি এরকম করে বলতে শিখবেন তার চোখে চোখ রেখে, বাকিরাও বিশ্বাস করতে বাধ্য হবে যে আপনি সত্যি কথা বলছেন। আর সে যতই অ্যাক্টিং করুক, সে যতই যাই হোক না কেন, আপনার সামনে যে দাঁড়িয়ে রয়েছে, যাকে আপনি মেসোমশাই বলছেন,
তার জীব তখন একটু এদিক ওদিক হবেই, সেটা মানুষ খুব সহজে বুঝতে পারবে। এবং সেই লোকটা ওই কয়েকটা মানুষের সামনে, যে কয়েকটা মানুষের সামনে আপনি এই কথাটা বলবেন, তাদের সামনে আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আর যদি তার মধ্যে বিন্দুমাত্র একটু লজ্জা থাকে, সে নিজেকে ক্ষমা করতে পারবে না। হয়ে গেল আপনার ডিপ্রেশন গায়েব রাতারাতি। এবার সে ডিপ্রেসড হবে। এই সমস্ত ফালতু তর্ক দেওয়া কমপ্লিট বন্ধ করে দেবে তারা। এ কি বলেছে? আপনাকেও তো বলেছিল কি না, পিতৃস্নেহে আপনার গায়ে নাকি হাত দিয়েছে। আচ্ছা, আমি বুঝতে পারি না যে এরা পিতৃস্নেহ তখনই কেন দেখায় যখন কেউ থাকে না আশেপাশে। হ্যাঁ, নিরিবিলি পরিবেশে একা পেয়ে কি পিতৃস্নেহ দেখাতে হয় মেয়েদেরকে? সবার সামনে দেখানো যায় না? হ্যাঁ, আর পিতৃস্নেহ যদি দেখাতেই হয়, যদি হাতও দিতে হয়, টাচও করতে হয়, তাহলে কোথায় হাত দেবে? আপনার মাথায় হাত দেবে, আপনার কপালে হাত দেবে, আপনার ঘাড়ে হাত দেবে, ম্যাক্স টু ম্যাক্স আপনার পিঠে হাত দেবে। দ্যাটস ইট। এর বেশি তো হাত দেওয়ার প্রয়োজন নেই। একটা মেয়ে ক্লাস 11-এ পড়ে, তাকে আমি লেডি বলবো, রীতিমতো মহিলা বলবো তাকে আমি। যদি জড়িয়েও ধরতে হয় তাহলে তার মধ্যেও সেরকম একটা টাচ থাকবে, আশা করি সেটা আমাকে বলে দিতে হবে না, রাইট? একজন প্রেমিক প্রেমিকা বা হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে যেমন করে জড়িয়ে ধরে, একজন বাবা তার কন্যাকে নিশ্চয়ই ওই রকমভাবে জড়িয়ে ধরে না। তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে, সেটা নিশ্চয় আমাকে বলে দিতে হবে না। তো আমার প্রশ্ন এইটাই যে এই সমস্ত এই নরকের কীটগুলো তখনই কি তাদের মধ্যে পিতৃস্নেহ জেগে ওঠে যখন আশেপাশে কেউ থাকে না? বলতে শিখুন তাদেরকে, চোখে চোখ রেখে এরকমভাবে। তাদের এই সমস্ত কুতর্কগুলো সেকেন্ডের মধ্যে ধুলোতে মিশে যাবে একদম। দেখবেন তখন ফাম্বলিং করতে শুরু করবে তারা, মুখ দিয়ে কথা বলবে না, বাবা 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 না 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 এরকম করতে শুরু করবে। না 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 ওরকম টাইপের নয়, না 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 নয়, আমি অন্য জিনিস করতে গেছিলাম, তুই আমাকে ভুল বুঝছিস। একদম পুরো ফাম্বলিং করতে শুরু করে দেবে। পায়ের নিচে থেকে মাটি সরে যাবে ওদের একদম। বুঝুন এরা জিনিসটা কোথায় থেকে করছে। এরা জিনিসটা ওদের কনফিডেন্স থেকে করছে যে এই বাচ্চা মেয়ে কাউকে কিছু বলবে না, বললেও কিছু বিশ্বাস করবে না। এটা হচ্ছে তাদের কনফিডেন্স, এটাই হচ্ছে ঘোড়া। আমি বারবার বলি না, ঘোড়াতে পৌঁছাতে হবে। তাদের কনফিডেন্সের ধ্বজিয়া উড়িয়ে দিন একদম। আর তারপরে দেখুন খেলা কীরকমভাবে ঘুরে যায় আপনার দিকে। কীরকম কৃষ্ণ ভক্ত আপনি? যে মন্দিরে নাম নিলেন সেটা তো কৃষ্ণের জন্য বিখ্যাত। তাহলে কৃষ্ণর থেকে কি শিখছেন আপনি? তাহলে কিছুই তো শিখতে পারছেন না। বুঝুন এই জিনিসগুলো। সুতরাং অকারণে এরকমভাবে কারোর প্রতি ভরসা করে থাকবেন না, রাইট? কারো দায়ী পড়েনি আপনাকে হেল্প করার জন্য, নট ইভেন ইয়োর মাদার। আপনার ভিতরে কি চলছে, আপনার ভিতরে কি যুদ্ধ চলছে, কি অশান্তিতে রয়েছেন, তার জন্য বিন্দুমাত্র কেউ বদার্ড নয়। যদি বদার্ড কেউ হয় তাহলে সে সত্যিই উন্নত ব্যক্তি। সুতরাং এরকমভাবে সবার কাছে এরকমভাবে ভিক্ষে চাইতে যাবেন না হেল্পের। আমি আবার বলে দিচ্ছি, যদি কেউ না শোনে আপনার কথা, যদি আপনাকে কেউ না সাপোর্ট করে, আপনি নিজে যুদ্ধ নিজেই করুন, নিজেই লড়ুন। এই সমস্ত সামাজিক খোকলা শিক্ষাতে শিক্ষিত হবেন না, রাইট? কারণ এই সমস্ত সামাজিক খোকলা শিক্ষা মানুষ নিজের স্বার্থ রক্ষার জন্য নিজের মতো করে বানায়। সুতরাং প্রত্যেকের নিজের মতো করে একটা নিয়ম বানিয়ে দিয়েছে। সুতরাং সেই নিয়ম যদি আপনি মানতে যান তাহলে আপনাকে তাদের মতো হয়ে চলতে হবে। এইরকমভাবে জীবিত থেকে মৃত থাকতে হবে, খোকলা হয়ে থাকতে হবে। 99% মানুষ এরকমভাবেই জন্মায়, আর এরকমভাবেই তুচ্ছ হয়ে সারা জীবন কাটিয়ে তুচ্ছ হয়ে মরে যায়। ভেবে দেখুন এবার আপনি কি করতে চান। এই কিছু বছর আগে একটা ঘটনা ঘটেছিল আমাদের এই এরিয়ার আশেপাশে, বোধহয় মোস্ট প্রবাবলি কোথাও একটা ঘটেছিল। মানে এই নয় যে খুব একটা ফেমাস ঘটনা, বাট ঘটেছিল, যেটা আমার কানে এসেছিল, রাইট? কোন এক গরিব মহিলা কারো বাড়িতে কাজ করতে গেছে, হয়তো হেল্পারের কাজ। তার বাড়ির যে সমস্ত যাবতীয় কাজগুলো সেগুলো করে দেয়, যেমন তার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া, থালা বাসন ধুয়ে দেওয়া, জামা কাপড় কেচে দেওয়া, যে সমস্ত হেল্পারের কাজগুলো হয়। তো সেরকম এক গরিব মহিলা কারো বাড়িতে এরকম কাজ করতো, অনেকেই করে এরকম টাইপের। তো সেই বাড়ির যে কর্তা, সেই মহিলাকে একদিন, মানে ওই যিনি কাজ করতে গেছেন, ওই ভদ্র মহিলাকে কোনোদিন একা পেয়ে সেই বাড়ির ওই কর্তা তার উপরে এরকম কুদৃষ্টি দিয়েছিল। আর শুধু কুদৃষ্টি নয়, তার উপরে মানে কি বলবো, মানে ফিজিক্যালি এটাকে করা হয়েছিল, টর্চার করা হয়েছিল, জোর করা হয়েছিল কাইন্ড অফ তাকে। তো সেই মহিলা গিয়ে কি করে, তার পাড়াতে বলে দেয়। আর গরিবদের মধ্যে যারা একটু গরিব, তাদের একটু ভেতরে এরকম একটা কমপ্লেক্স থাকে যে যারা একটু বড় লোক, তারা তাদেরকে শোষণ করে বড় লোক হয়েছে, এরকম টাইপের একটা মেন্টালিটি থাকে সমাজের যারা একটু গরিব স্তরের যারা মানুষ। তো ওদের মধ্যে ওই জন্য একটা ইউনিটি হয়ে যায় তখন ওই বড় লোকদের বিরুদ্ধে। তখন নিজেদের মধ্যে ইউনিটি নেই, তখন নিজেদের মধ্যে ওরা মারামারি করবে, সেটা পরের কথা, সেটা নিয়ে আলোচনা করছি না। বাট যেহেতু এখানে অপোনেন্ট পার্টি হচ্ছে একজন ধনী ব্যক্তি, সেই জন্য তাদের মধ্যে ইউনিটি চলে আসছে, রাইট? তো তারা সবাই মিলে অ্যাটাক করেছে ওই বাড়ির ওপরে, ওই বাড়ি মালিকের ওপরে, বাড়ি কর্তার উপরে। এবং তাদের পানিশমেন্ট শুনুন, ওই লোকটার কান কেটে দেওয়া হয়েছিল, দুটো কান কেটে দেওয়া হয়েছিল ধারালো অস্ত্র দিয়ে।
এবং সেই কান কেটে ওই লোকটার সামনে ভেজে তারা খেয়েছিল। যেহেতু তারা একটু নিচু স্তরের মানুষ, তারা ওরকম টাইপের খায়, আপনারা জানেন অনেকেই, যে তারা এরকম শুধু কি বলবো মাছ, মুরগি, ছাগল এই সমস্ত খাই নয় তা নয়, তারা ইঁদুর বা আপনার এই কী যেন বলে সাপ, ব্যাং, টিকটিকি এই সমস্ত খেয়ে নেয়। তো ওই লোকটার কানটা ভেজে ওই লোকটার সামনে খেয়েছিল তারা। তো এইরকম টাইপের পানিশমেন্ট ঘোষণা করতে শিখুন। আমি বলছি না আপনাকে এরকম ধরনের পানিশমেন্ট দিতে, কারণ এইরকম ধরনের পানিশমেন্ট দেওয়া মানে আপনি আইনকে নিজের হাতে নিয়ে নিলেন। আমি আপনাকে সেটা কখনোই শেখাচ্ছি না, সেটা আরও বড় অন্যায় হয়ে গেল। বাট এই সমস্ত জানোয়ারগুলোকে এই এক্সাম্পলগুলো দিতে শিখুন, তাদের চোখে চোখ রেখে বলতে শিখুন যে এরকম ধরনের একটা ঘটনা কোথাও ঘটেছিল। যদি আমার হাতে পাওয়ার থাকতো না, তাহলে আমি তোমার কান নয়, ওই মেসমশাইকে বলুন, আমি তোমার কান নয়, তোমার প্রাইভেট পার্ট পর্যন্ত কেটে দিতাম এবং ভেজে ওসব তো আমি খেতে পারবো না, তোমার মুখেই গুঁজে দিতাম। কোনোদিন ক্ষমা করবো না তোমাকে আমি। তুমি জানো ভালো করে যে তুমি কি করেছো, তোমার মেন্টালিটি যে কতটা নোংরা সেটা সব থেকে বেটার তুমি জানো, আর তারপরে যদি কেউ জানে সেটা একমাত্র আমি। সুতরাং আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। বলে দেখুন না একবার। আমি তো বলছি আপনার ভেতরে যে সমস্ত ডিপ্রেশনগুলো রয়েছে, আপনার ভেতরে যে সমস্ত ট্রমাগুলো রয়েছে, দেখুন কীভাবে সেকেন্ডে তার মধ্যে চলে যাচ্ছে। আর যদি তার মধ্যে বিন্দুমাত্র একটু লজ্জা থাকে, জীবনে কোনোদিন কাউকে মুখ দেখাতে পারবে না। এইরকম ধরনের বিষয়গুলো শুধুমাত্র মেয়েদের জন্য নয়, এইরকম ধরনের বিষয়গুলো ছেলেদেরও জানা অত্যন্ত প্রয়োজন। এই যে ভদ্রমহিলা আমাকে মেসেজ করেছেন ওনার সমস্যা জানিয়ে, কি বলেছেন উনি ওনার মেসেজে, যে ওনার একটা জায়গায় বিয়ের মোটামুটি ঠিক হয়ে রয়েছে, কিন্তু ভয় করে ওনার যে ওই ছেলেটা আবার ওই রকম হবে না তো ওর মেসমশাইয়ের মতো। মানে বোঝাতে পারছি ওই মহিলা বা এরকম ধরনের মহিলারা বা সমাজে অধিকাংশ মহিলা যাদের সঙ্গে এরকম ধরনের ঘটনা ঘটেছে, তারা আস্তে আস্তে নয়, প্রচণ্ড স্পিডে সমাজের সমস্ত পুরুষের ওপর ভরসা হারিয়ে ফেলছে। এই জন্যে এই বিষয়টা ছেলেদেরও জানা অত্যন্ত প্রয়োজন। রাইট, আমি এটা বলছি না যে ওই সমস্ত মেয়েদেরকে চোখ বন্ধ করে হেল্প করতে, যাদেরকে আমি আমার কথাই বিভিন্ন ভিডিওতে বলেছি শূর্পণখা, পুতনা, রাক্ষসী, যারা বেনিফিটস নিতে অভ্যস্ত, যাদেরকে ইংরেজিতে বলা হয় গোল্ড ডিগার। এইগুলো নিশ্চয় আমাকে এক্সপ্লেন করে দিতে হবে না, আপনারা চেনেন ভালো করে তাদেরকে। আমি ওই জন্য বারবার বলতে থাকি যে জেন্ডার ডিসক্রিমিনেশন করা অত্যন্ত খারাপ জিনিস, একদমই উচিত নয়। তো চিনতে হবে আমাদের প্রত্যেকটা মানুষকে, তাদের জেন্ডারকে সরিয়ে রেখে ভালো মানুষ না খারাপ মানুষ, স্ত্রী না পুরুষ আমি বুঝি না, ভালো মানুষ না খারাপ মানুষ। যদি ভালো মানুষ ভেরি গুড, আমার 100% সাপোর্ট তার দিকে। আর যদি খারাপ মানুষ, আবার স্ত্রী না পুরুষ আমি বুঝি না, তাহলে সে আমার কাছে পুতনা, রাক্ষসী, সে আমার কাছে রাবণ, সে আমার কাছে দুর্যোধন, সে আমার কাছে শূর্পণখা। আমি তার কাছে লক্ষণ, নাক কেটে দেবো তার আমি একদম। দেখুন, আমাদের সবাইকে বুঝতে হবে যে এইটাই হচ্ছে সঠিক আধ্যাত্মিক, বা ইংরেজিতে বলতে গেলে ট্রু স্পিরিচুয়ালিটি, রাইট? সঠিক আধ্যাত্মিক পথে চলার সবথেকে বড় বেনিফিট কি বেনিফিট? না, জীবন এত বেশি আলোকিত হয়ে যায়, এত বেশি আলোকিত হয়ে যায় যে সেই আলোতে আশেপাশে আর 5টা মানুষের জীবন আলোকিত হয়ে যায়। এরকমভাবে আলো ছড়াতে থাকতে হয়, সত্যের ওপর ভরসা করে, সত্যের জন্য। এটাই হচ্ছে ভক্তিপথ, এটাই হচ্ছে জীবন। আবার বলে দিই, জীবনের পথ আর ভক্তিপথ দুটো আলাদা নয়, একই জিনিস। এবং এই জন্যে প্রত্যেকটা মানুষের জীবনে আসল আধ্যাত্মিকতা প্রয়োজন। প্রথমত আমি আপনাকে অনেক রাতে টেক্সট ভয়েস মেসেজ করছি, তার জন্য সরি। বাট আপনার এই 14 মিনিটের যে ভয়েস মেসেজটা, এটা আমি সারা জীবন যতদিন আমি এটা থেকে বেরিয়ে না আসতে পারবো, এটা থেকে বেরিয়ে এলেও আমি আপনার এই ভিডিওটি, এই যে ভয়েস মেসেজটি, এটা আমি সারা জীবনের জন্য আমার ফোনে সেভ রাখবো। কারণ এই 14 মিনিটে আমি যে শুনলাম, আমার অনেকটা বলতে গেলে অনেকটা আমি আমার হয় না একটা যে আমি রিকভারির যে পথটা আমি খুঁজছি, সেটার আলো দেখতে পাওয়া, এটা আমি সেইখান থেকে পেলাম। আপনি এমন কিছু অমূল্য কথা বললেন যেটা আমার হয়তো শোনার খুবই দরকার ছিল। আপনি যে এতটা সময় আপনার বিজি স্কেডিউলের মধ্যে দিয়ে নিয়েছেন এবং এটা বুঝেছেন এবং এই কথাগুলো যে বলেছেন, এটা একটা থেরাপির মতো আমার কাজ করলো। যতদিন আমি পারবো এই ভয়েস মেসেজটি, যখনই আমার এই ট্রিগার হবে, আমি এটা শুনবো। কারণ এত সুন্দর করে আপনি এটা বোঝালেন যে এই যে আমরা যে কেন এটা মনে রাখছি, প্রথম কথা তো আমরা কেন মনে রাখছি, এটা কেন আমি কারোর কাছে আশা করছি যে সে আমায় বুঝবে, যার কাছে আমি 14 বার 15 বার গেছি, সে আমাকে
সাহায্য করেনি, তারপরেও আমি কেন তার থেকে আশা করছি যে আমি সাহায্য করবো? আমি কেন তার চোখের দিকে তাকিয়ে নিজেকে কেন নিজে স্বাবলম্বী করে তুলতে পারছি না? আর আপনি যে আমার ভুলগুলো ধরিয়ে দিলেন, এটা ধরানোটা খুবই দরকার ছিল যে হ্যাঁ, ভক্তিপথে থেকেও আমি কেন ভগবান যে রাস্তাটা অর্জুনকে দেখিয়েছে সেটা আমি কেন দেখতে পাচ্ছি না? একদমই তাই। আর কোনো না কোনো জায়গায় আমি স্বীকার করছি যে কোনো না কোনো জায়গায় আপনি যেভাবে আমার ভুলটা ধরালেন, যে কোনো না কোনো জায়গায় আমার নিজস্ব কিছু মানে ভয়ও এর মধ্যে কাজ করেছে, যেখানে আমি নিজেকে নিজে অক্ষম করে তুলেছি। একদমই তাই। আমি এটার সাথে কোনো মানে মানে বাক মানে বিতর্কতায় আমি যাব না, এটা সত্যি। আর আপনার এই যে কথাগুলো আপনি লাস্টে বলেছেন, আমি সবকটি কথা আমার জীবনে এরপর থেকে মেনে চলার চেষ্টা করব। এবং আপনি যেটা বললেন যে ওনার চোখে চোখ রাখে যে আপনি অন্য লোকের আপনাকে ক্ষমা করতে পারে, কিন্তু আমি আপনাকে ক্ষমা করতে পারি না আপনার কাজের জন্য, এটা আমি সারা জীবন মনে রাখবো এবং এটাকে আমি আমার পথে নিয়ে চলার চেষ্টা করব। আর আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি হয়তো আরো অনেকের অনেক সমাধান করেছেন, বাট আপনি হয়তো আপনার জায়গা থেকে বুঝতেও পারবেন না যে আপনি কতটা আমাকে সাহায্য করলেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মানে যতটা ধন্যবাদ দেবো এর থেকে কম হয়। আর মানে আপনাকে কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না। আপনি অনেক উন্নতি করুন আপনার জীবনে, আপনি অনেক এগিয়ে চলুন। মানে এর থেকে আর বলার কিছু আমার নেই। আর আপনার চ্যানেলটি আমার অত্যন্ত ভালো লাগে। আমার অনেক বন্ধুরা আপনার চ্যানেল শোনে, অনেকে আপনার কথা আপনার শোনে। আমি এখানে আমার একটা বন্ধু আছে যারা তার থেকে আমি আপনার চ্যানেলের রিকমেন্ডেশন পেয়েছিলাম, এবং তারপর থেকে আমি প্রায় প্রত্যেক কটি ভিডিওই দেখি, শর্টসগুলোও দেখি। তো আপনি এইভাবেই ভালো কাজগুলো এগিয়ে রাখুন। আর আপনার প্রত্যেকটি কথার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। বাস্তব জীবনে গীতার 5 এবং 25 নম্বর এপিসোড সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে। এপিসোড দুটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পাওয়া যাবে।